ওই মেয়ে তোমার শোরুম পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে তোমার কাছ থেকে তোমার ছেলে সংকল্পকে কেড়ে নিয়েছে। ওই মেয়ে তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে। বৌদি, করো না ক্ষমা, একদম ক্ষমা করো না, একদম নয়। আগে আমার জানার দরকার আছে প্রিয়মের পেছনে কে আছে, কে প্রিয়মকে সাহায্য করছে। ওই সমস্ত শাড়ি কে প্রিয়মকে পৌঁছে দিল, তারপর তাকে খুঁজে। ভুলে যাও, ভুলে যাও বৌদি, একদম ভুলে যাও, বাদ দাও এসব কথা। তুমি শুধু একটা কথা মনে রেখো, তোমার পথের কাঁটা একজন, আর সেটা হলো প্রিয়ম। আমি জানি যে আপনি আমার দিদিকে ভালোবাসেন, আমার ভালোবাসেন না। তাহলে যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করলেন কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমি আপনাকে সারা জীবন করে যাব, বারবার করে যাব, যতদিন আমি উত্তর পাই। মেঝেতে জল পড়ে দেখেছো? মেঝেও জানে না, জলও জানে না সে কোন দিকে গড়াবে। আমি তোমার দিকে গড়তে চাই। আপনি চাইলে এখনো মুখ খুলতে পারেন, সত্যিটা বলতে পারেন। আমি জানি আপনি নিছকই একটা বোর্ডে আপনাকে ইউজ করা হচ্ছে। এর পেছনে বড় কোনো মাথা কাজ করছে যে শোরুমে আগুন লাগিয়েছে। কাক কোনোদিনও কাকের মাংস খায় না। আপনি ভুলে যাচ্ছেন অফিসার, আমি শোরুমে আগুন দিতে পারি না। আমাকে ছেড়ে দিন। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু শিলাই টেক্সটাইলের যতগুলো শোরুম আছে সমস্ত শোরুম বন্ধ হয়ে যাবে। কোনো শোরুমের তালা খুলবে না, চারিদিকে বিক্ষোভ হবে, অবস্থান ধর্মঘট হবে। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন আমাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি মুখ খুলছেন আপনার বেল হবে না। আপনি কোর্টে যাবেন, তারপর আপনার জেল কাস্টাডি হয়ে যাবে। দরকার পড়লে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি এই সুপর্ণার কাছে আসবে। উনি নিজে এসে আমার জামিনের ব্যবস্থা করবেন। আপনি ভুলে যাবেন না, আমি একটা সামান্য ফুলকি হতে পারি, কিন্তু তা থেকেও আগুন জ্বলে, বিস্ফোরণ হয়। আমার যদি একদিনও হাজতবাস হয়েছে সংকল্প ব্যানার্জি, তাহলে কিন্তু শিলাই টেক্সটাইলের ভিত আমি নাড়িয়ে দেব। এই কথাটা আপনি মাথায় রাখবেন।
শাড়িগুলো আমার চাই। শাড়ির পয়সা আমি দিয়েছি, তাই শাড়িগুলো আপনি পাবেন না, উল্টে আমি আরো শাড়ি পাবো। চম্পাদি, আমার বাকি শাড়িগুলোও চাই। শাড়ি কি বলছেন দিদিমণি? আমাদের গ্রাম ওই কামালপুরে আমি ঢুকবো কি করে জানি না। আপনি কামালপুরে ঢুকবেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো ঢুকবই। ঢুকে দেখান, দেখান একবার ঢুকে, আপনার লাশ তো ফেলেন দিব। হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। দিদিমণি নমস্কার নিবেন, বিপিন বলছি। তুমি এখন কোথায় বিপিন? বিপিন না, বিপিন বিপিন। আমি এখন তো প্রিয়াম ব্যানার্জির দোকানের সামনে। আরে দিদিমণি, একটুখানি দোকান নিয়ে আপনার সাথে লড়বে? লাগাইয়ের শখ হয়েছে, হাতির সাথে লড়বে। বিপিন, শাড়িগুলো আমার চাই। কামালপুরে যেন প্রিয়ম কোনোদিনও ঢুকতে না পারে, আমার শাড়ির বাজারে যেন প্রিয়ম কোনোদিনও ঢুকতে না পারে। শাড়ি আমি বড্ড ভালোবাসি বিপিন। ও আমার থেকে শাড়ি কেড়ে নিতে চাইছে। তার থেকেও বড় কথা, আমার ছেলেকেও কেড়ে নিয়েছে। কিছু একটা করো বিপিন। মোদি, তোমার সমস্ত শোরুমের দরজা এখনো বন্ধ হয়ে আছে। না কেউ ঢুকতে পারছে, না কেউ বেরোতে পারছে। তার মানে সমস্ত স্টাফরা শোরুমের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সুপর্ণার জেল কাস্টাডিটা ওরা ঠিক মেনে নিতে পারছে না। ওরা থানার সামনেও অবরোধ করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বৌদি, তোমার সমস্ত শোরুমে তালা বন্ধ। কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। এই সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র তোমার ওই প্রিয়ম। খাল কেটে সংকল্প কুমির নিয়ে এলো, আর সেই কুমির লন্ডভন্ড করে দিল তোমার সংসার, তোমার ছেলে, তোমার শাড়ির ব্যবসা। শেষ, সব শেষ বৌদি। তুমি ফিনিশ, তুমি শেষ। সুভাষ, আমি শেষ হবার আগে সবকিছু শেষ করে দেব আমি। মানে কাঁদছে। আমি তার লোনটা খেয়েছি, তার কোনটা আমি খাইবই। সে তার কোনটা খাইবে না, তাকে ধরে চির দেবো। প্রিয়াম ব্যানার্জি, কিসার কি চাল আপনার ছেলে দিদিমণির সাথে ঝামেলাটা? কিসার কেমন আপনি কর্মচারী, ওই কোম্পানির কর্মচারী? হতাও কর্মচারী হয়ে আপনি মালিকের সাথে পাঙ্গা লিখছেন, ঝামেলা করছেন। লজ্জা করেন না? যার লুন্টো খান তার গুন্টো খান না, তার লজ্জা করে না? আমি ওনার নুন খাইনি, আর আমি ওনার কর্মচারীও নই। তাহলে আপনি কে? শালঙ্কারা ব্যানার্জির ছেলে সংকল্প ব্যানার্জির স্ত্রী আমি, প্রিয়ম ব্যানার্জি। ও দিদিমণির বাড়ির বউ। ফিরে যান বিপিন সাধুকা, ফিরে যান। এটা আপনার কামালপুর নয়। একটা হাঁক দিলে এত লোক আসবে যে কোনো হার আস্ত নিয়ে কামালপুরে ফিরতে পারবেন না। মা, আর ওই কামালপুরটিতে আপনার ওই পাটি রাখবেন না, তাহলে আপনার চিতাটো চলে যাবে।
তোমার জন্য একটা খবর আছে কাকা। কি খবর? তোমার ওই আই স্পেশালিস্ট ডক্টর বাসুকে ইন্টারোগেশনের জন্য থানায় ডাকা হচ্ছে। তার মানে তুই আমার কথা বিশ্বাস করছিস না? হ্যাঁ, আমি সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, উনি নিজে প্রেসক্রাইব করেছেন, উনি বলেছেন আমার চোখ ভালো নেই, আমাকে চশমা নিতে বলেছে, আর তুই আমাকে বিশ্বাস করছিস না? বিশ্বাস? আইন যদি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতো তাহলে তো পৃথিবীটাই পাল্টে যেত। বিশ্বাস নেই বলেই তো এত অপরাধ, বিশ্বাস নেই বলেই তো এত আইন, আর বিশ্বাস নেই বলেই তো তুমি। ঠিক করে কথা বল সংকল্প। আমার বাপির সাথে তুই এভাবে কথা বলতে পারিস না। আজকে যখন তোর বাপির সাথে আমি এইভাবে কথা বলছি তখন তোর মনে হচ্ছে যে আমি তোর বাপির সাথে এইভাবে কথা বলতে পারি না, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে যখন এই পরিবারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন খারাপ ব্যবহার করেছে তখন কারোর মনে হয়নি যে প্রিয়মের সাথেও এইরকম খারাপ ব্যবহার করা উচিত না? প্রিয়মের সাথে তো তুইও খারাপ ব্যবহার করেছিলিস ভাইয়া। করিসনি তুই খারাপ ব্যবহার? দিনের পর দিন তুই ওকে অ্যাভয়েড করিসনি, ওকে ইগনোর করিসনি। তুই তো মাম্মির কথা ওকে বাড়ি থেকে পর্যন্ত বার করে দিয়েছিলি, মনে আছে? ফুলসজ্জার রীতি পর্যন্ত মানিসনি। দুর্বা আন্টি আর ঐশানী দেবী সব আয়োজন করে গেছেন, আপনি ভাই ফিরিয়ে দিতে পারেন না? আমার নারীত্বের চরম অপমান হবে। আমি একজন মেয়ে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি বুঝতে চাই না, আমি ভুল করছিলাম। ওকে, আই এম সরি, আমি আমার ভুলের কারেকশন করে নেবো। আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, ব্যাস। আর সেই তুই কি না আজ এত বড় বড় কথা বলছিস? ঠিক বলেছিস তুই। নিজেকে আগে শুদ্র সংকল্প, তারপর অন্যের দিকে আঙুল তুলবি। ঠিক তাই, দিনের পর দিন ওই মেয়েটা তোর জন্য চোখের জল ফেলতো। তখন তুই কোথায় ছিলি সংকল্প? আজ হঠাৎ করে ওই মেয়েটার প্রতি তোর এত ভালোবাসা কোথা থেকে আসছে বলতো? আমি ভুল করেছিলাম, ওকে, আমি ভুল করেছিলাম। কিন্তু কাকাই, তুমি বোধহয় অপরাধ করেছো। ভুল আর অপরাধের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ভুলের কোনো সাজা হয় না, ভুল কারেক্ট করা যায়, কিন্তু অপরাধ সংশোধন হয় সাজার মাধ্যমে। আর মিস্টার সুভাষ ব্যানার্জি, রেডি থাকুন, যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। আমার বাপিকে ছুঁয়ে দেখা সংকল্প, দেখাস ছুঁয়ে, তাহলে কিন্তু তুই ওই বাড়িতে টিকতে পারবি না। গুরুজনদের সাথে তুই যা ব্যবহার করছিস সেটা আমি ভাবতে পারছি না সংকল্প। এমনকি তুই নিজের মাকে পর্যন্ত থানায় নিয়ে গেছিস। তুই তো আর মানুষের পর্যায়ে থাকছিস না। কোন একটা সৎ মানুষকে, কোন একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে যদি আমাকে পুরো পৃথিবীর সবার বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। একটা ভালো মানুষের হাত ধরতে গিয়ে যদি আমাকে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। তুই কোন ভালো মানুষের কথা বলছিস? ওই মেয়েটি। আমি কিন্তু আরো অনেক শাড়ি তুলবো কামালপুরের মেলা থেকে, আপনি যাবেন তো আমার সাথে? হ্যাঁ, আমি যাব, তুমি চিন্তা করো না, চলো। কোথায় যাচ্ছিস? একটু বেরোচ্ছি। ও অনেকবার কলকাতা শপিং মলে যেতে চেয়েছিল, কিন্তু তখন নিয়ে যায়নি।
তাই আজকে বেরোচ্ছি। চলো কাকাই, রেডি থেকো। এখানের লোক 6 লাখ টাকা আছে, টাকাগুলো রাখে দাও আর শাড়িগুলো দিয়ে দাও। মা শাড়ি ফেরত হবে না, আমি টাকা দিয়ে শাড়িগুলো কিনেছি। টাকা তো ফেরত দিচ্ছি। এই বিপিন সাধুকার হাত থেকে কোনোদিন টাকা ফেরত যায় না, সেটাও হচ্ছে। তা তুমি শাড়িগুলো ফেরত দিয়ে দাও, আরে টাকাগুলো নাও। শাড়ি ফেরত হবে না, ওই শাড়িগুলো আমি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ডিস্ট্রিবিউট হয়ে গেছে? ডিস্ট্রিবিউট? আমাকে তো ইংরেজি ঝাড়িয়ে না, আমাকে শাড়িগুলো ফেরত দাও, না হলে তোমার এমন অবস্থা করবে এই বিপিন সাধুকা, তুমি সারা জীবন আর শাড়ি বেচার অবস্থায় থাকবে না, শাড়ি বেচতে লড়বে। বৌমা কাকে গরম দেখাচ্ছ? কাকে চোখ গরম দেখাচ্ছ? আরে পাবলিক ডাকবো না, কি হাল হবে তোমার বুঝতে পারছো? পাবলিক দিখাচ্ছে, পাবলিক দিখাচ্ছে, তোর পাবলিক আবার কি করবে? আরম ধোলাই পড়বে বিপিন। বিপিন সাধুকা, আমার সাথে মজাকি লয়। টাকা গুলান ফেরত দাও আর শাড়ি গুলান দাও। এ শাড়ি আমার মান, এ শাড়ি আমার সম্মান, এ শাড়ি আমার ব্যবসা, এ শাড়ি আমার লোককে। এই সব শাড়িগুলো নিয়ে আমি সিলাই দিদিমণিকে ফেরত দেব। টাকা দাও, শাড়ি দাও। শাড়ি ফেরত হবে না, এই টাকাগুলো নিয়ে ফিরে যান। আর হ্যাঁ, আমি আবার আসছি আপনাদের ওই গ্রামে শাড়ির মেলায় শাড়ি কিনতে। সিলাই দিদিমণির বৌমা শাড়ি আনতে কোথায় যাবে? আপনাদের গ্রামে কামালপুরে। ঢুকবেন নাই, একদম ঢুকবেন নাই। কামালপুরে শাড়ির মেলা যদি তুমি বৌমা চাও, সেই দিনটাই হবে ওই মেলাতে তোমার শেষ দিন। হারিয়ে যাবে মেলা থেকে, হারিয়ে যাবে। বিপিন, বিপিন সাধুকা বলছে, আর সে যার লুণ্ঠ খায় তার কুণ্ঠ গায়, যে তার কুণ্ঠ গায় না তাকে তারা চির দেয়, একদম চির দেয়। বুঝেছ বৌমা? আমি যাব। তাহলে তোমার লাস্ট ফিরবে লাই, নদীর জলে বাসাইন দিব একদম। তোমাকে শাড়ির মেলা যেন না দেখে বৌমা। কি হলো? না কিছু না। তাহলে তুমি শাড়ি গুলান ফেরত দেবে না বৌমা? না, প্রশ্নই আসে না। চলে যান এখান থেকে, নইলে চিৎকার করে লোক ডাকবো, তারপরে আরম ধুলাই পড়বে বলে রাখলাম। চলে যান এখান থেকে। বিপিন, বিপিন সাধুকার সাথে পায়ে পা দিয়ে বিভাগ করছ বৌমা। দেখো আমি তোমার কি হাইট করি। বিপিন যার লুণ্ঠ খায় তার কুণ্ঠ গায়, সে তার কুণ্ঠ গায় না, তাকে বিপিন চির দেয়। কথাটা মাথায় রেখে দিও। কোথাকার এক পাতি গুন্ডা, যা এখান থেকে যা। তুই আমাকে পাতি গুন্ডা বলছিস? পাতি গুন্ডা বলছিস তুই আমাকে? তুই আমার চিনস? বিপিন সাধুকা, আমার কথায় না কামালপুরে সবাই সুচ্চে সুত্তা বাড়ায়, সুত্তা তলে ধান তুলে শাড়িতে লক্ষ্য করে। ওরকম বলবি না, এরকম বললে তোকে ধরে চিড় দেব। আচ্ছা বৌমা, তুমি কি কামালপুরে যাচ্ছ? শাড়ির মেলায়। চলি বৌমা। চিড় দেব তোমাকে, চিড় দেব। আমার শাড়ি তুমি ছিলিয়ে এনেছ, বাজ পাখির মতো আমি উড়িয়ে নিয়ে যাব, বাজ পাখির মতো। উল্টো হলো, উল্টো হলো। বুঝুনি, ওই লোকটার চোখ মুখ আমার ভালো লাগছিল না। তুমি মেলায় যেও না। না না, মেলায় তো আমি যাবই, যেতেই হবে ওখানে।
ওখানে যদি না যেতে পারি তাহলে শাড়ির বাজারে আমি কোনোদিনও ঢুকতে পারবো না। মেলায় তো আমি যাবই। কিন্তু ওই লোকটা, ওই বিপিন সাধুকা, ও তো তোমার ক্ষতি করে দেবে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমাকে খুন করে দেবে। অনেক বড় বিপদে পড়ে যাবে তুমি। যতই বড় বিপদ আসুক পিছু আমি হটবো না। খেলার মাঠ অত সহজে ছেড়ে গেলে চলে? 90 মিনিটের খেলা, 90 মিনিট। হ্যাঁ, আর প্রতিপক্ষ যখন শালঙ্কারা ব্যানার্জি, তোকে আরো ভালো করে খেলতে হবে। তোকে এমন খেলতে হবে যাতে শালঙ্কারা ব্যানার্জি সেম সাইড গোল করে। হ্যাঁ, কামালপুরে 4 তারিখে এক বিশাল মেলা হচ্ছে। বিশাল মেলা? হ্যাঁ, কি হবে? প্রিয়মের দায়িত্ব আমি বিপিনের হাতে তুলে দিয়েছি। যা করার সেটা ওই করবে। আপনি একদম চিন্তা করবেন না, কিন্তু শিলাই টেক্সটাইলকে টক্কর আমি দেবো। কার ফোন? শালঙ্কারা ব্যানার্জি ফোন করেছে। তা কি বললেন উনি? উনি তোমার দাদা ভাইকে খুঁজছিলেন। দাদা ভাইকে খুঁজছিলেন? কি বললেন উনি? উনি যা বললেন তাতে আমাদের আর এ বাড়িতে থাকা যাবে না। কেন? কারণ উনি ঐশানী ব্যানার্জির সঙ্গে রিক্সানের বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। কি বলছো কি? ডিল অনুযায়ী। ডিল? হ্যাঁ, যে ডিলে উনি ঐশানীদিকে পাঠাবেন আর ঝিলামকে নিয়ে যাবেন। মানে প্রিয়ম আমার স্ত্রী, ওকে অশ্রদ্ধা আমি করতে পারবো না, আর ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। আর তাই যদি তোমরা ওর সাথে না খাও তাহলে আমাকে ওর সাথে খেতে হবে, আর সেক্ষেত্রে তো হাড়ি আলাদা হবেই। এখন তো আপনার কোম্পানির সমস্ত শোরুমে স্ট্রাইক চলছে। ঠিক এই অবস্থাতেই কলকাতার সমস্ত বাজারে সংকল্প স্টোর্সের শাড়ি ছড়িয়ে পড়বে। আপনার আর আমার যাত্রাপথ আলাদা হয়ে গেছে মা। বাড়ি তো আমি ফিরবই, কিন্তু এখানে আমি আবার ফিরে আসবো। আমার কাজ এখানেই শুরু হবে। এখান থেকেই আমার জয়যাত্রা শুরু হবে। আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। না মামি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। কে? ও, তা হঠাৎ বউকে ছেড়ে মায়ের ঘরে? আলমারির চাবিটা কোথায়? চাবি দিয়ে কি হবে? লাগবে এখন, বলো। ওই ওখানে আছে। কি নিবি আলমারি থেকে? ওই কিছু শাড়ি ছিল না, আমি ওই শাড়িগুলোর জন্য এখানে এসেছি। কোন শাড়ি? ওই যে শাড়িগুলো তুমি আমার স্ত্রীর জন্য কিনেছিলে। সংকল্প, শাড়িগুলো আমি তোর বউয়ের জন্য কিনিনি,
শাড়িগুলো আমি কিনেছিলাম ঝিলামের জন্য। কোনটা ও ভাত কাপড়ে পরবে, কোনটা বউ ভাতে পরবে, কোনটা ফুলসজ্জায় পরবে, কোনটা পার্টিতে পরবে। রাইট। আপাতত এই পার্টি শাড়িটাই চাইছি। আমাদের তো বিয়ে হয়ে গেছে, ভাত কাপড় হয়ে গেছে, আপাতত পার্টি আর ফুলসজ্জাটাই বাকি। সংকল্প। হ্যাঁ মম, আপাতত এই পার্টির শাড়িটাই নিলাম। সংকল্প, সংকল্প। মামুনি, কি হয়েছে গো? সংকল্প এভাবে কোথায় গেল? ও লখনৌ চিকন শাড়িটা নিয়ে চলে গেল। লখনৌ চিকন? হ্যাঁ। ওই শাড়িটা তো তুমি ঝিলামের জন্য তুলে রেখেছিলে। হ্যাঁ, শাড়িটা নিয়ে গেল। কেন, কিসের জন্য? মনে হয় প্রিয়মের জন্য। প্রিয়ম, ও প্রিয়মকে শাড়িটা পরাবে। তোমার কেনা শাড়ি সংকল্প প্রিয়মকে পরাবে? হ্যাঁ। সংকল্প, আমি আর ঝিলাম এত প্র্যাকটিস করে নাচটা তুললাম, আমাদের দুজনের পারফর্ম করার কথা, আর দাদাভাই সেটাই বারবার করে রিকোয়েস্ট করেছে। আর একটা দিন, মাত্র 24 ঘন্টা যদি তোমাদের জীবন থেকে আমি চেয়ে নিই, তাহলে কি তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে? আমরা কি তোমাকে বিশ্বাস করতে পারি? তোমার স্বামীকে যে প্রাণে বাঁচিয়েছে, তোমার স্বামীকে যে আশ্রয় দিয়েছে, এবং তোমাকেও যে আশ্রয় দিয়েছে, আজকে তাকে তোমরা বিশ্বাস করতে পারছো না? না, পারছি না, বিশ্বাস করতে পারছি না। কারণ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে যাকে নিয়ে বাজি খেলা হচ্ছে সে আর কেউ নয়, আমার স্বামী। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে রাজি নই, হারাতে রাজি নই কোনো কিছুর বিনিময়। ঝিলাম, আমি জানি ওই একটা জায়গায় আপনার দাদার বিশ্বস্ততা, আপনার দাদার আত্মবিশ্বাস, এমনকি আপনার জীবনের নীতির ভিতটাও নড়ে যাবে যখন যখন ওই শালঙ্কারা ব্যানার্জি ঐশানী ব্যানার্জির হাত নিয়ে আপনার দাদার হাতে তুলে দেবে। উনি যে কোনো মুহূর্তে ঝিলামকে শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দিতে পারেন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কিচ্ছু হবে না, আই প্রমিস। কিন্তু 31 ডিসেম্বর মানে আগামীকাল ঘড়ির কাঁটা যেই 12টা ক্রস করে যাবে, তারপর আমার আর কোনো দায় নেই। তখন আমার টার্গেট একটাই, আমার দাদার সুখী জীবন। যে দাদা পাগলের মতন ঐশানীদিকে ভালোবাসে, তাকে তার জীবনে ফিরিয়ে দেওয়া। আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো, সেটা যেভাবেই হোক। মাথায় রাখবেন, এই 24 ঘন্টা আমরা শুধুমাত্র আপনার জন্য থেকে গেলাম। এসেছিলাম আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো। হ্যালো, ঋদ্ধিমা বলছি। হ্যাঁ, কালকে পার্টিতে আসুন। পার্টিতে আসবো? হ্যাঁ, ডোন্ট মিস দ্য পার্টি। কে বলতে পারে যে এই নতুন বছরটা আপনার জীবনের সেরা বছর হবে না? মানেটা না হয় পার্টিতে এসেই বুঝুন। ও কি বলতে চাইলো?
সুভাষ, আমি কিন্তু এখনো মুখ খুলিনি সুভাষ। আমি কিন্তু ইচ্ছে করলেই আমি এক্ষুনি সমস্ত সত্যি কথা বলে দিতে পারি। সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ব্যানার্জি পরিবারের এক্ষুনি বেরিয়ে পড়বে। আমি ইচ্ছে করলেই একটা প্রেস মিট করবো, একটা প্রেস মিট করে বলবো সত্যিটা কি। আমি ইচ্ছে করলেই সংকল্পকে এক্ষুনি বলতে পারি সেদিন রাতে শোরুমে কে আগুন লাগিয়েছিল। একদম চুপ। কেন কেন এরকম করছো? ফর গড সেক সুবর্ণা, প্লিজ এরকম করো না, দোহাই তোমার। তুমি প্লিজ এরকম বলো না। তাহলে আমি এখানে কেন? আমি এখানে কেন সুভাষ? আমি এখানে কেন? কেন আমাকে এখনো তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ না? আমাকে আবার আদালতে তোলা হবে, আবার আমার বয়ান রেকর্ড করা হবে। আমি কিন্তু সত্যিটা বলে দেবো, আমি বয়ানে বলে দেবো যে আসল লোকটা কে। কে আমাকে দিন রাত ফোন করেছে, কে আমাকে ফোন করে আগুন লাগাতে বলেছিল। এমনিতেও কিন্তু পুলিশের কাছে কল লিস্টটা আছে। সামনেই কিন্তু সিলাই টেক্সটাইল অগ্নিকাণ্ডে নেক্সট হিয়ারিং ডেট পড়বে। তোমাকে কিন্তু কোর্টে যেতে হবে। আমার বাপি কোর্টে যাবে না। যাবে, বাবা ভাই যে কোনো আত্মীয় হোক না কেন, আমার সন্দেহজনক প্রত্যেককেই আমি কোর্টে তুলব। দরকার পড়লে তোর মাকেও। প্রিয়ম, আমি চেঞ্জ করে আসছি, পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে। দেখলে কি অবস্থা? অবস্থা পাল্টে যাবে। মানে? আজ পার্টি আছে না? হ্যাঁ। ওই পার্টিতে কি হবে? হ্যাঁ, দেখতে পাবি। এই যে প্রিয়ম, তোমার চোখের কাঁটা যে, তোমার গলার কাঁটা যে, তাকে হয়তো আজ শালঙ্করা ব্যানার্জি খুঁজে পাবে। এটা কার পার্টি গো? কোথায় নিয়ে এলে আমাকে? এসো না, চলো। কোষ এসো। Good evening, ladies and gentlemen. The new year is going to come. আজ আমরা 2020 থেকে 2021 এ পা দিচ্ছি। তাই আজ বছরের শেষ দিনে আমরা খুব হই হুল্লোড় করব, খুব মজা, lots of excitement. So let's play music and let's party. এটা কোথায় নিয়ে এলে আমাকে? দেখতেই পাবে। হাই, হাই রিক, আপনি এখানে? এটা কার পার্টি? হ্যাঁ আমি তো এই পার্টিটা থ্রো করেছি। আপনি পার্টিটা থ্রো করেছেন? আমি ওয়েলকাম, প্লিজ এসো। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলেন বুঝতে পারলাম না। প্লিজ সিনক্রেট করো না। ওইখানে প্লিজ টেবিলে বসো না।
তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তো কিছু বুঝতে পারছি না। বসতে বলছে বসো না। বৌদি, তুমি কোনো দিন কোনো কাজ ইন্টেনশন ছাড়া করো না। তোমার আসল ইন্টেনশনটা কি বলো তো? চলো গিয়ে বসি, চলো। ঋদ্ধিমা, হ্যাঁ দাদা, প্লিজ ওদের একটু টেক কেয়ার করো, দেখো যেন কোনো অসুবিধা না হয়। Would you like to dance with me? আপনার সাথে ডান্স করতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। May I have your attention please everyone? আচ্ছা, আপনার সামনে আসতে চলেছে একটি দারুণ পারফরম্যান্স, আর সেই পারফরম্যান্স করবেন ঋদ্ধিমা and also one of our guests. So give a big hand of applause. চলো বসি। কেমন? কাল তো বললাম তোমাকে, তুমি হবে এই পার্টির মধ্যমণি। এসো। খেলা জমে গেছে মনে হচ্ছে। রিকের পার্টিতে সংকল্প আর প্রিয়ম, কেসটা কি? বসুন। যা প্রশ্ন করার আছে, যতটুকু জেরা করার আছে তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় কম। কেন, কোথায় যাবেন আপনি? তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। যা প্রশ্ন করার আছে তাড়াতাড়ি করুন। আপনি বিধবা। আমি আপনাকে যতদূর চিনি, আপনার স্বামী জীবিত না থাকলে আপনার সিঁথিতে সিঁদুর, পরনে রঙিন কাপড় থাকবে না, আর কোনো পার্টিতে গিয়ে ডান্সও করবেন না। তাহলে কি আমরা ধরে নেব আপনার স্বামী জীবিত? তূর্ণ গাঙ্গুলি কি জীবিত? আপনি আমাকে কতটুকু চেনেন অফিসার, যে আপনি আমায় বলছেন আপনি আমায় যতটুকু চেনেন? আমার কথার ঘোরালো প্যাচলে অ্যান্সার দেবেন না, আমাকে সত্যিটা বলুন, আপনার স্বামী কি জীবিত নাকি জীবিত নয়? আপনার পোশাক আশাক আর আপনার দৈনন্দিন জীবনের চলাফেরায় তো আমাদের কাছে এটা খুব ক্লিয়ার যে আপনার স্বামী জীবিত। আপনি বোধহয় আমার স্বামীকে গুলি করেছেন, তাই না? ছিলাম নয়, দিদি বলুন। হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সম্পর্কে আমি আপনার থেকে বড়। আপনার স্ত্রী প্রিয়ম ব্যানার্জির দিদি আমি। সো বিহেভ ইয়োরসেলফ। তাই নাম ধরে ডাকবেন না, সেই অধিকার আমি আপনাকে দিইনি। আমি আপনার সাথে এখানে আত্মীয়তা করতে আসিনি। তাই বলে আপনি একজন পেশাদার অপরাধীর মতো আমাকে জেরা করতে পারেন না। আপনি আমার স্বামীকে গুলি করেছেন, আপনি নিজের হাতে তাকে শুট করেছেন, তারপর আপনার চোখের সামনে তার চিতা জ্বালানো হয়েছে, তাকে দাহ করা হয়েছে। তার মানে কি আমি ধরে নিব সংকল্প ব্যানার্জি একজন অযোগ্য পুলিশ অফিসার? ছিলাম দেবী। গলা নামিয়ে কথা বলুন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এবার নিশ্চয়ই আমি যেতে পারি। কোথায় যাচ্ছেন? রুনা গাঙ্গুলির কাছে? এই সমাজের চোখে
আইনের চোখে, এমনকি আপনার চোখে তরুণ গাঙ্গুলি মৃত। আর আপনার চোখে? তরুণকে আমি ভালোবাসি অফিসার। তরুণ আমার চোখে তো সারা জীবন জীবিত থাকবে, যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে। চল। আমি কিন্তু তরুণকে খুঁজে বের করবই, আমি ওকে সাজা দেব। আপনি তরুণকে বুঝতে থাকুন। আর সাজা, সাজা তো পেয়েছি আমি। আপনি? আমি, সেটা আপনি বুঝবেন না। আপনি নিজের স্ত্রীর দায়িত্ব নিন, তাকে ভালোবাসুন, তার সাথে সংসার করুন। চল। আমি কিন্তু আপনাকে কোর্টে টানব। তরুণ গাঙ্গুলির পুলিশ ফাইল আমি আবার ওপেন করব। আপনার যা খুশি আপনি তাই করুন, কারণ তার আগে আপনার মা আর স্ত্রীর মধ্যে বিবাদটা মেটান। তারপরে না হয় বাইরের বিবাদের কথা ভাববেন। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাই। খুব চালাক মহিলা, খুব শিয়ানা। শাট আপ, জাস্ট শাট আপ। ওই মহিলা সম্পর্কে এরকম মন্তব্য করবেন না। ওই মহিলার উপর 24 ঘন্টা নজর রাখুন, 24 ঘন্টা। আমি তরুণকে নিজের হাতে শুট করলাম, নিজের হাতে। তারপরও ছিলাম শীতিতে সিঁদুর পড়ছে, পরনে রঙিন শাড়ি, রঙিন কাপড়, আবার পার্টিতে ডান্সও করছে। আর ওই লোকটাই বাকি। বৌদিমণি, দেখো শাড়িটা, দেখো কি সুন্দর শাড়িটা। ওই শাড়িটা দেখো কি ভালো। একটা দুটো শাড়ি নিয়ে কোনো লাভ নেই নিতুদা, অনেক শাড়ি তুলতে হবে। এগুলো তো স্যাম্পেল, লাটে লাটে শাড়ি তুলতে হবে। লাটে লাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো শাড়িটা দেখো। দিদিমণি, আপনি কেন এসেছেন? চম্পাদি, আপনি কেন এসেছেন এখানে? চলে যান। কেন? বিপিনকে আপনি চেনেন না, লাশ পড়ে যাবে আপনার। আমি তো যাব না। আমি এই শাড়ির মেলাতে এসেছি। এখানে আমি আমার কোম্পানির সম্বন্ধে কিছু বলবো, আর প্রত্যেকটা নারীকে শেখাবো যে আত্মনির্ভর হন। আজকে শাড়িতেই নারী আর নারীতেই শাড়ি। আজকে যারা এই শাড়ি মেলাতে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জানাই আমাদের মেলা কমিটির তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মেলা কেবলই আমরা শাড়ি প্রদর্শনের জন্য আয়োজন করি না, আমরা এখান থেকে নারী কর্মের বিকাশ চাই, বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীলতা চাই। আজ এই মেলাতে সব নারীদের স্বাগত জানাই। দিদিমণি, আপনি চলে যান। বললাম তো আমি যাব না। আপনি বুঝতে পারছেন না, বিপিনদা আপনাকে ছাড়বে না। ওর নজর বাজ পাখির মতো, আর ও নেকড়ের থেকেও বেশি হিংস্র। আপনি চলে যান দিদিমণি, চলে যান আপনি। আমি যাব না। শিকার এসছে জঙ্গলে, বিপিন শিকার। হ্যালো শিলা দিদিমণি,
আপনার বৌমা এসছে মেলাতে শাড়ি তুলবে বলে। বৌমা বুকের পাঠা আছে, পাঠা আছে বুকে। কামালপুর এসছে শাড়ি তুলবে বলে, শাড়ি তুলবে বলে উল্লাস থাকার জন্য প্রস্তুত হয়ে যান। সিলাই দিদিমণি প্রস্তুত হয়ে যান। দিন যায় মাস যায় বছর যায় পুরাইয়া রে বন্ধু, বছর যায় পুরাইয়া। আমার মনে কত দুঃখ, আমার মনে কত দুঃখ, ও কান্দে বিনাইয়া বিনাইয়া, কান্দে বিনাইয়া বিনাইয়া রে। কইরইলা প্রাণ বন্ধু রে, কইরইলা প্রাণ বন্ধু রে, আমার মন হইলই হুতালা, প্রাণ হইলই হুতালা, কইরইলা প্রাণ বন্ধু রে, কইরইলা প্রাণ বন্ধু রে। বিপিন, আমার বোনকে যদি তুই ছুঁয়েছিস, তোর সব দেহ তুই আর রোগ খুঁজে পাওয়া যাবে না। এক মিনিট। এই বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? স্টেজে উঠবো, দাঁড়াও তো। আপনারা শুনলেন সাধন বাউলের অসাধারণ একটি গান। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। বলুন। নমস্কার। কামালপুরের আমার সমস্ত ভাই বোনেরা, আমার গুরুজনরা, আমার নাম প্রিয়ম। আমি আপনাদের মতো একজন মেয়ে, একজন নারী। এখানে শেখানো হচ্ছে নারীদের আত্মনির্ভরশীলতা, বলা হচ্ছে নারীদের বিকাশের কথা, নারীদের কর্মের কথা। আর সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই, আমিও একজন শাড়ি ব্যবসায়ী। আমি এই গ্রাম থেকে শাড়ি নিয়েও গেছি। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। যারা আপনাদের কম মজুরি দিয়ে অনেক মুনাফা করেন, আমি সেরকম ব্যবসায়ীদের মতো নই। আমি আপনাদের বেশি মুনাফা দেব, আমি কম লাভ। আমি যেই হই না কেন, গলা চিড় দেবো বিপিন, চিড় দেবো। আপনি কে? मार डालो इसे। না,
প্রিয়ম, তুমি এটা কি করলে? আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, প্রিয়ম, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, প্রিয়ম, 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 প্রিয়ম। হ্যালো অফিসার, এক্ষুনি ফোর্স নিয়ে এখানে আসুন। প্রিয়ম, প্রিয়ম। চলো আমরা এখান থেকে চলে যাই। কেন? আর তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আমি বোনকে বিপিন সাধুকা মারতে গিয়েছিল। তারপর? আমি বিপিনের গলায় কাটারি ধরে আর সেই কাটারি বোনের হাতে ছুড়ে দিই। তারপর? বোন বিপিনের উপর কাটারি চালিয়েছে, বিপিনের হাতে লেগেছে। কি বলছো কি তুমি? প্রিয়ম, প্রিয়ম এখন কোথায়? তুমি যেও না বোনের কাছে। কেন? বোনের সবসময় যাকে পাশে দরকার সে এখন বোনের পাশে আছে। কে? ওর বর সংকল্প। সংকল্প ওর পাশে আছে। প্রিয়ম, 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 প্রিয়ম ওঠো, প্রিয়ম ওঠো। কিন্তু প্রিয়মকে যে মহিলা বাঁচালো সে কে? কি হলো? তুমি কাঁদছো কেন ছিলাম? আমি প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এই প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এর আগে কখনো কাউকে আঘাত করিনি, কারোর গায়ে কখনো হাত তুলিনি, কখনো না। হ্যাঁ, তো তুমি কাঁদছো কেন? মা দুর্গাও তো অস্ত্র ধরেছিলেন, তার ত্রিশূল। মা কালীও তো খাড়া তুলেছিলেন, তাই না? যুগে যুগে যখন বিপদ এসেছে, অনাচার হয়েছে পৃথিবীতে, তখন তো তোমরাই হাতে অস্ত্র ধরেছ, তাই না? আমি তোমাকে সালাম জানাই, তোমাকে কুর্নিশ করি। চল, এখন চলেছিলাম। আমি না আপনাকে একটা কথা বলিনি, বহুবার না আমি বলার চেষ্টা করেছি, কিন্তু বলে উঠতে পারিনি। সবসময় সংকোচ হয় বলতে। কি বলতে চাও তুমি? কি বলতে পারো না? আজ আমি আপনাকে বলবো। হ্যাঁ, কি? আমি আপনাকে ভালোবাসি। সত্যি ভালোবাসি আমি আপনাকে। আমাকে আলাদা করে দেবেন না আপনার থেকে। আমাকে হারিয়ে দেবেন না, আমি হারতে চাই না, হারতে চাই না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রিয়ম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওসির সাথে কথা বলে এক্ষুনি আসছি।
উমা? কে? বিপিন সাধুকা আমার নাম ঠিক। আমি যার লুণ্ঠ গাই তার গুণ্ঠ গাই, যে তার গুণ্ঠ গায় না তাকে আমি ধরে ছিঁড় দে। রক্ত ঝরছে, বিপিনের শরীর থেকে রক্ত ঝরছে, শাড়ির বাজারটিতে দাগ লেগেছে, শাড়ির বাজারে রক্ত ঝরেছে। এবার আগুনটা চলবে, চলবে আগুনটা। প্রিয়ম! 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 তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কে ছিল? বিপিন সাধুকা, ওই কামালপুরের ঠিকাদার। কি বলছো কি তুমি? হ্যালো হ্যালো সিস্টার। হ্যাঁ বলুন। বিপিন সাধুকা কোথায়? ও কি সুস্থ হয়ে গেছে? হসপিটালে নেই ও? হ্যাঁ আগে হ্যাঁ উনি তো বেডে শুয়ে আছেন। হোয়াট? এসব কি হচ্ছে বলুন তো? তুমি একদম কাঁদবে না। তোমাকে তো আবার সব নতুন করে শুরু করতে হবে না? আবার তোমাকে কামালপুরে যেতে হবে। কিন্তু বিপিন সাধুকা তো আমাকে মারতে এসেছিল। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। চলো। এখন আবার কি ফোন করলো? হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ঠিক সময় মতো শাড়ি ডেলিভারি পেয়ে যাবেন। কি বলছেন কি? পেমেন্ট যখন নিয়েছি, হ্যাঁ আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিয়েছি, পেমেন্ট ঢুকে গেছে। যেভাবেই হোক আমি শাড়ি ডেলিভারি করে দেবো, জানি সামনে ফেস্টিভ্যাল আছে। হ্যালো কে বলছেন? বিপিন,
বিপিন সাধুকা সংসার করছো বৌমা, ব্যবসা করছো বৌমা, স্বামীর সঙ্গে ভালোবাসা করবে বৌমা। বিপিন, আপনি আমাকে ব্যবসাটা করতে দিন। যেটা হয়েছিল ভুলে যান না। আপনি আমাকে মারতে এসেছিলেন বলেই আমি আপনাকে আঘাত করেছিলাম, না হলে আমার কোনো উপায় ছিল না, আপনি আমাকে মেরেই ফেলতেন। ফেলতাম তো, একদম মেরে ফেলতাম, আর ফেলবো। আর এই কামালপুরের শাড়ি বাজারে প্রিয়ম ব্যানার্জির নামে একটা ফলক তৈরি করব, আর নিচে লেখা থাকবে জন্ম এত তারিখ, মরণ এত তারিখ। বুঝেছ বৌমা? আপনি এরকম করবেন না, এরকম বলবেন না। আমার কথাটা শুনুন। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি, এবং আপনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন। আর আমি যদি ব্যবসা করি তাহলে আপনার সমস্যাটা কি? বৌমা, শিলায় দিদিমণির নন্ঠ খেয়েছি, আমি তার কণ্ঠ গাইব। সে তার কণ্ঠ গাইবে না, তাকে ধরে আমি ছেড়ে দেব। কথাখানা বুঝলে কি বুঝলে না? শুনুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এরকম করবেন না। ইঞ্জিরি বলছো? ইঞ্জিরি বলছো বৌমা? ইঞ্জিরি তো আমি বুঝি না, বাংলায় বলছিস না। কামালপুরের মাটিতে তোমার পা টপ পড়লে তোমাকে মাটির তলায় পুঁততে দিবা, আর উপরে ফলক টল লাগায় দিব। বিপিন বলছে বিপিন। না না, আমি কামালপুরে যাব, আমি কামালপুরে যাবই। অনেক শাড়ি ডেলিভারি দেওয়ার আছে, মার্কেট থেকে অনেক টাকা তুলেছি আমি। ঠিক সময় মতো ডেলিভারি না দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। সংকল্প স্টোরসের যেটুকু নাম হয়েছে সব নষ্ট হয়ে যাবে। শুনুন, আপনি এসব করবেন না, আমার কথা শুনুন। শুনুন, আপনি এসব কিছু করবেন না। শুনুন, হ্যালো। কে ফোন করেছে প্রিয়ম? তুমি এইভাবে কথা বলছো কেন? বিপিন, বিপিন সাধুকা ফোন করেছিল, আমাকে হুমকি দিচ্ছে আবার। হ্যালো বিপিন, হ্যালো হ্যালো, কে বিপিন বলছো? হ্যালো, আগে না, আমি রিয়া বলছি। মানে আপনি কে? হাসপাতাল থেকে বলছি। ম্যাডাম ফোন করেছিলেন বিপিন সাধুকা কেমন আছে জানার জন্য। তুমি ওখানে ফোন করেছিলে? না তো, বিপিনই তো আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে হুমকি দিচ্ছিল। আমার ওয়াইফ তো বলছে বিপিনই ওকে ফোন করেছিল। আগে না, বিপিন বাবু তো অসুস্থ, বেডে শুয়ে আছেন, বাঁচবেন কিনা তাও তো কেউ জানে না।